পরে 18 সালে যে কোটা আন্দোলন হয়েছে সেই কোটা আন্দোলনে পুরো সময় জুড়ে আমরা মাঠে ছিলাম। এরপরে যতগুলো আন্দোলন হয়েছে সব আন্দোলনগুলো থেকে নেপথ্যে এবং সামনে থেকে আমরা কোঅর্ডিনেশন করেছি, কিন্তু শিবিরের নামে ওই সময়ে ঘোষণা দিয়ে আন্দোলন করার মতো সেই পরিস্থিতি ছিল না। কারণ শিবির হলে তাকে মেরে ফেলা বৈধ ছিল। একজন মানুষকে যে মেরে ফেলা হয়েছে সেটাকে তো আমরা ওই আজকের সমাজের যারা বুদ্ধিজীবী তাদেরকে আমরা সেলিব্রেট করতে দেখেছি, কেউ তো প্রতিবাদ করে নাই। নাহিদ, আসিফ মাহফুজ থেকে শুরু করে যারা ছিল সবাই আমাদের পরিচয় জানতো। এই আসিফ মাহমুদ আজকে যে উপদেষ্টা, ওনাকে আমি চাঙ্কারপুল থেকে নিয়ে যখন আক্তার ভর্তি ছিল গণস্বাস্থ্য হাসপাতালে, সেই আসিফ মাহমুদকে আমি নিজেই বাইকে নিয়ে রাইড করে তাকে হাসপাতালে নিয়ে গেছিলাম। সাদিক কায়েম, জুলাই আন্দোলনের প্রসঙ্গেই আসি, যেহেতু জুলাই আন্দোলনে আপনার বিশেষ করে একটা বড় অংশগ্রহণ ছিল, যেটা আমরা পরবর্তীতে জানতে পেরেছি পত্রপত্রিকার মাধ্যমে বা আপনার বিভিন্ন বিবৃতির মাধ্যমে। যে বিষয়টিতে আমরা যেতে চাই যে জুলাই আন্দোলনের যে সাদিক কায়েম, ব্যক্তি সাদিক কায়েম, এবং পরবর্তীতে একটা সংগঠনের সভাপতি হিসেবে, বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসেবে যখন আপনার নাম আসলো, এই ব্যক্তি সাদিক কায়েম কেন নিজেকে লুকিয়ে রেখেছিল জুলাইয়ের আন্দোলনে রাজনৈতিক পরিচয়? আপনাকে অসংখ্য ধন্যবাদ। দ্বিতীয় টিভির যারা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ। জুলাই আন্দোলনের শুরু থেকে আমি ঢাকা ইউনিভার্সিটিতে 2017 সালে ভর্তি হই, এবং এর আগেও যদি বলি 2013 সাল থেকে আমি রাজপথে ছিলাম। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন থেকেই ফেসিবাদ বিরোধী যে যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে সে আন্দোলন সংগ্রামগুলোতে আমি তখন খাগড়াছড়িতে নেতৃত্ব দিয়েছি। পরবর্তীতে 15-16 সালে চট্টগ্রামে ছিলাম। চট্টগ্রামে সকাল বিকাল সন্ধ্যা মিছিল করা, পিকেটিং করা, এটা ছিল আমাদের রেগুলার কাজ। এরপর যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি 2017 সাল থেকে যত ধরনের ফেসিবাদ বিরোধী আন্দোলনগুলো ছিল, যারা ছিলাম তারা সবাই আমরা একসাথে কানেক্টেড ছিলাম। তো আপনারা জানেন যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসি সেই সময়ের অবস্থা কেমন ছিল। শিবির সন্দেহে অথবা শিবির হিসেবে কাউকে পেলে তাকে মেরে ফেলা বৈধ ছিল, শিবিরের উপর ডিহিউম্যানাইজেশন ছিল। তো যে কারণে শিবির প্রকাশ্যে ঘোষণা দিয়ে ক্যাম্পাসগুলোতে কাজ করার মতো সে অবস্থা তখন ছিল না। কিন্তু ওই সময় যারা ক্যাম্পাসে অ্যাক্টিভিস্ট ছিল, সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট যত দাবি দাওয়াগুলো ছিল সবগুলোর সাথে আমরা তখন কানেক্টেড ছিলাম। 17 সালে আমার এখনো মনে আছে তখন যারা ক্যাম্পাসে অ্যাক্টিভিস্ট ছিল, মাহফুজ আলম, নাহিদ, এদের সবার সাথে আমরা কানেক্টেড ছিলাম। এরপরে 18 সালে যে কোটা আন্দোলন হয়েছে সেই কোটা আন্দোলনে পুরো সময় জুড়ে আমরা মাঠে ছিলাম, এবং এরপর নিরাপদ সড়ক আন্দোলন, সেই আন্দোলনে আমরা পুরোটাই নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ের সমন্বয়ের সাথে যুক্ত ছিলাম। এরপরে যতগুলো আন্দোলন হয়েছে সব আন্দোলনগুলো থেকে নেপথ্যে এবং সামনে থেকে আমরা কোঅর্ডিনেশন করেছি, কিন্তু শিবিরের নামে ওই সময়ে ঘোষণা দিয়ে আন্দোলন করার মতো সেই পরিস্থিতি ছিল না। কারণ শিবির হলে তাকে মেরে ফেলা বৈধ ছিল। আবরার ফাহাদ যখন শহীদ হয়েছে, আবরার ফাহাদের শাহাদাত পরবর্তী শিবির সন্দেহে কাউকে মারা যাবে না এই জিনিসটা এস্টাবলিশ হয়, কিন্তু যদি কেউ শিবির হয় তাকে মেরে ফেললে সমাজের সিভিল সোসাইটি, বুদ্ধিজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজনৈতিক দলগুলো সবাই এটার বৈধতা দিয়েছিল। তো যে কারণে শিবিরের নাম দিয়ে কাজ করাটা তখন সেই অবস্থা ছিল না। সেই কারণে জুলাই আন্দোলনও আমরা শুরু থেকেই আমরা বিগত সময় দেখতে পেয়েছি, এখানে যদি আমরা আমাদের ব্যানার নিয়ে আসি, আমরা যদি এখানে ক্রেডিটবাজি করি, এর মাধ্যমে এখানে বিভাজন তৈরি হবে। গত 16 বছর আন্দোলন সংগ্রামগুলো বারবার ব্যর্থ হওয়ার অন্যতম কারণ ছিল এই ব্যানার নিয়ে আসা, ক্রেডিটবাজি করা। তো জুলাই আন্দোলনের শুরু থেকেও আমরা পরিকল্পনা নিয়েছি, আমরা এখানে কেউ ব্যানার নিয়ে যাব না, আমরা কেউ ক্রেডিটবাজি করবো না, আমরা এখানে কমন গোল নিয়ে যাব, গেটার পারপাস নিয়ে আমরা কাজ করব। তো সেই আলোকে আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত নীতি নির্ধারণ, মাঠ পর্যায়ের সমন্বয়ের সাথে আমরা জড়িত ছিলাম। সবচেয়ে ক্রুশিয়াল মোমেন্ট যখন ছিল তখন আন্দোলন ইসলামী ছাত্র শিবিরে আমরা যারা ছিলাম, আমরা একাই সমন্বয়কদেরকে সেফ হোমে রাখার ব্যবস্থা করা, বিভিন্ন অংশীজনদের সাথে যোগাযোগ রাখা, সামগ্রিক সমন্বয়ের কাজ করা, সেই কাজগুলো আমরা করেছি। এখন যখন আমাদের এই নতুন বাংলাদেশে আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আমরা আজকে নতুন বাংলাদেশ পেয়েছি, নতুন বাংলাদেশে যেহেতু সবাই তাদের মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে, সেই জায়গায় নতুন বাংলাদেশে আজকে আমরা ইসলাম ছাত্র শিবির আমাদের অধিকার, আমরা আমাদের আজকে পরিচয় দেওয়ার সেই সুযোগ পেয়েছি। আমরা যে হত্যাযোগ্য ছিলাম, আমাদের এই শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা সেই স্বাধীনতা পেয়েছি, এবং আজকে আমরা প্রকাশ্যে জাতির সামনে আজকে আমরা কথা বলতে পারছি। আন্দোলন কিভাবে, আমি একটু বলি, আন্দোলন কিভাবে পরিচালিত হয়েছে বা আপনারা কিভাবে আন্দোলন সমন্বয় করেছেন এটা আমরা জানবো, কিন্তু আপনি বিশ্ববিদ্যালয়ে আসার আগে আপনি বলছিলেন যে আপনি ছাত্র রাজনীতি বা বিভিন্ন মিটিং মিছিলে ছিলেন, সেটা মানে কোন পরিচয়ে? ছাত্রলীগের পরিচয়ে নাকি অন্য কোনো পরিচয়ে? তখন তো ছাত্র শিবিরের পরিচয় দেওয়ার সুযোগ ছিল না। আমি যখন এলাকায় ছিলাম তখন অবশ্যই শিবিরের পরিচয়। আপনি যদি ওই সময় আমাদের এলাকার পত্রিকা দেখেন এবং ইন্টেলিজেন্সের রিপোর্টগুলো দেখেন, ওইখানে আমার অনেক ছবি দেখতে পাবেন। আমি তখন ক্লাস 9 একটা বাচ্চা ছেলে, ইন্টারমিডিয়েটে যখন ছিলাম তখন আমার পার্শ্ববর্তী যে ছেলে একসাথে ছিলাম, শহীদ সাকিব, তাকে মিছিল থেকে ধরে নিয়ে তার চোখ উপড়ে ফেলা হয়েছিল, তাকে নির্মমভাবে নির্যাতন করে তাকে শহীদ করা হয়েছিল। এরকম অসংখ্য
আমাদের ভাইদেরকে আমরা আমাদের চোখের সামনে হারাতে দেখেছি। ক্যাম্পাসে যখন এসেছি, ক্যাম্পাসে সেই অবস্থা আপনাদের জানা থাকার কথা। ক্যাম্পাসে তখন ছাত্রলীগের সন্ত্রাসীরা জোরপূর্বক যাকে পেয়েছে তারা তাকে নির্মমভাবে নির্যাতন করেছে যদি প্রোগ্রামে না যাই। তো প্রথমে আমি যেহেতু একদম গ্রাম থেকে এই ঢাকা ইউনিভার্সিটিতে আসছি, সেখানে বাধ্য হয়ে আমাকে হলে উঠতে হয়েছিল। যখন ফার্স্ট ইয়ার একটা ছেলে উঠে, সবাইকে জোরপূর্বক ছাত্রলীগের সন্ত্রাসীরা তাদের প্রোগ্রামগুলোতে নিয়ে যায়। প্রোগ্রামে যদি না যায় তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়। তো আমাকেও প্রথমে এসে কয়েকটা প্রোগ্রাম এরকম যেতে হয়েছে। পরবর্তীতে আমি হল ছেড়ে চলে আসি। ফার্স্ট ইয়ারের কিছুদিন থেকে আমি হল ছেড়ে চলে আসি। এরপর ফার্স্ট সেমিস্টার আমি ডিপার্টমেন্টে ফার্স্ট হই। এরপরে আবার আমি হলের অ্যাপ্লিকেশন করি। অ্যাপ্লিকেশন করার মাধ্যমে ফার্স্ট ইয়ার আমি সিট পাই শেষের দিকে। কিন্তু এরপরও আমি আমার বৈধ সিটে ছাত্রলীগের সন্ত্রাসীর আগে আমাকে জোরপূর্বক কয়েকটা প্রোগ্রামে নিয়ে গিয়েছিল এবং তার কয়েকটা ছবিও আছে। তো ওই সময়ে আমাদের ভেতরে একটা ক্ষোভ তৈরি হয়েছিল। আমরা এরকম আমাদের মতো যারা আছে, আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছিলাম এরকম যারা ক্যাম্পাসগুলোতে দাসত্বের রাজনীতি কায়েম করেছে, শিক্ষার্থীদের উপর নির্মম নির্যাতন করছে, শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ নষ্ট করছে, তাদের আমরা শেষ দেখিয়ে ছাড়বো। সেই সময় আমরা এরকম যারা ক্যাম্পাসে অ্যাক্টিভিস্ট ছিল তাদেরকে নিয়ে এবং বিভিন্ন যারা সাংবাদিক ছিল, আমরা তাদের সাথে রেগুলার যোগাযোগ রাখতাম এবং আমরা প্ল্যান করছিলাম এই ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে আমরা এই ক্যাম্পাস থেকে তাদেরকে ক্যাম্পাস ছাড়া করব এবং আমাদের পরবর্তী যে জেনারেশন আসতেছে তাদের জন্য একটা সুন্দর ক্যাম্পাস আমরা রাখবো। এবং সে আলোকে আপনারা দেখতে পেয়েছেন এই জুলাই আন্দোলনে 17 জুলাই ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে প্রত্যেকটা হল থেকে বের করে দেওয়া হয়েছে, প্রত্যেকটা হল স্বাধীন হয়েছে। মূলত ওই দিনেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলগুলো স্বাধীন হয়েছিল। তার মানে জোর করে হোক আর নিজের অনিচ্ছাই হোক আপনাকে মানে ছাত্রলীগ করতে হয়েছিল? না, ছাত্রলীগ এটা না, ওইটা হচ্ছে ওদের জোরপূর্বক নিয়ে যাওয়া। কারণ আমাকে মেরে ফেলা বৈধ ছিল এবং ওই সময়ের প্রেক্ষাপটটা চিন্তা করুন। এই সময়ে যদি আজকে আপনারা যারা মিডিয়ায় আছেন এবং ওই সময় যারা সিভিল সোসাইটি ছিল তারা যদি প্রতিবাদ করতো, তাহলে আজকের এই ছাত্রলীগ তারা ছাত্রলীগ হয়ে উঠতে পারতো না। কিন্তু ওই সময় এই যে নীরবতা এবং এই শিবির সন্দেহে অথবা শিবির হলে কাউকে যে মেরে ফেলা বৈধ ছিল, ওই সময় যদি আজকের যারা জাতির বিবেক তারা যদি প্রতিবাদ করতো তাহলে আজকের পরিস্থিতি হতো না। কিন্তু এই সময় সবাই নীরবতার কারণে তারা আজকে এইভাবে শিক্ষার্থীদের উপর নিপীড়ন নির্যাতন করার সুযোগ পেয়েছে। না, সামাজিক মাধ্যমে সাদিক কায়েমকে নিয়ে প্রচুর আলোচনা আছে, সমালোচনা আছে। আপনার বিরোধী যারা রাজনীতি করে তাদের নিয়েও সবচেয়ে বড় অভিযোগটি এরকম ভাবে এসেছে যে সাদিক কায়েম একসময় ছাত্রলীগের রাজনীতি করতো, সেইখান থেকে সাদিক কায়েম আবার ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হয়েছে এবং জুলাই আন্দোলনে সাদিক কায়েম ব্যক্তি নামে নেতৃত্ব দিয়েছে। কিন্তু যখন আন্দোলন সফল হলো তখন দেখা গেল যে তিনি ঘোষণা দিলেন ফেসবুকে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি। এটা সবার ভেতরে ধরেন সাংবাদিকরা, অন্য মানুষ, প্রতিক্রিয়াটা মারাত্মক ছিল। এই যে গুপ্ত রাজনীতি বা সুপ্ত রাজনীতি, এইটাকে আপনি কিভাবে দেখেন? আচ্ছা দেখেন, এখানে এক নম্বর বিষয় হচ্ছে আমি কোনো ছাত্রলীগের পোস্টে কখনো ছিলাম না। আমি অলরেডি পরিষ্কার করেছি, প্রথম বর্ষে একজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেছে এবং বিভিন্ন ক্যাম্পাসে যারা ছিল আমরা জানি, যারা গ্রাম থেকে ছেলেপেলেরা যখন হলে আসে তাদেরকে জোরপূর্বক প্রোগ্রামগুলোতে নিয়ে যাওয়া হয়েছে এবং সেগুলো আমার কয়েকটা যে ছবিগুলো সেগুলো হচ্ছে প্রথম বর্ষের ছবি। কিছুদিন থেকে আমি হল থেকে চলে আসি, এর পরবর্তীতে আবার কয়েকটা ছবি এবং সেগুলো নিয়ে আজকে আমাদের বন্ধুবান্ধব যারা ছাত্র সংগঠন আছে তারা বিভিন্ন ক্রমাগত প্রপাগান্ডা চালাচ্ছে এবং এর পরবর্তীতে আমি ছাত্রলীগের কোনো সুযোগ নিচ্ছি অথবা ছাত্রলীগের হয়ে আমি কথা বলছি এরকম কোনো ডকুমেন্টস কেউ দেখাতে পারবে না। এটা সম্পূর্ণ আমার বিরুদ্ধে একটা প্রপাগান্ডা। এবং এই জুলাই আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত এবং এর আগেও ক্যাম্পাসে যত ধরনের অ্যাক্টিভিজম হয়েছে, যতজন অ্যাক্টিভিস্ট ছিল সবাইকে বিভিন্ন ধরনের সাপোর্ট দেওয়া, তাদের সাথে কোঅর্ডিনেশন করা এবং ক্যাম্পাসে যখন কোনো নিপীড়ন হয় সেই নিপীড়নের যারা নিপীড়নের শিকার হয়েছে তাদেরকে সহযোগিতা করা এবং সেগুলো গণমাধ্যমে নিয়ে আসা এবং সেটাকে মেইন স্ট্রিম করে সেই কাজগুলোর জন্য এবং তাদের সেফটি ইনশিওর করে সেগুলোর জন্য আমরা শুরু থেকে কাজ করে এসেছি। এবং এখন আমাদের এই বিষয়টা বুঝতে হবে, ইসলামী ছাত্র শিবিরের উপর যে জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, সেটা ইতিহাসে আর কারো উপর হয়নি। গত 16 বছরে ইসলামী ছাত্র শিবিরের সকল অফিসকে বন্ধ করে দেওয়া হয়েছে। ইসলামী ছাত্র শিবিরের কাউকে যদি তার ভাইয়ের বিয়ে, বোনের বিয়ে, তার পারিবারিক কোনো প্রোগ্রামে পাওয়া গেছে, ওইখান থেকে নিয়ে তাকে জঙ্গি মামলায় তাকে আসামি করা হয়েছে। ইসলামী ছাত্র শিবির আমাদের কোরআনের বই, হাদিসের বই, আমাদের রেগুলার যে পাঠ্য বইগুলো আছে সেগুলোকে ধরে নিয়ে জঙ্গি বই হিসাবে সাব্যস্ত করা হয়েছে। আমাদের শিবিরের যারা আছে তাদের যদি ফেসবুক অ্যাক্টিভিটি অথবা তাদের কাউকে কোনো জায়গায় পাওয়া গেলে তাকে বিশ্বজিতের মতো তাদেরকে হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছে। দিনের পর দিন রিমান্ড দেওয়া হয়েছে। ইসলামী ছাত্র শিবিরের আমাদের কেন্দ্রীয় সভাপতি, সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন ভাইকে লাগাতার 57 দিন ওনাকে রিমান্ড দেওয়া হয়েছে। ডক্টর শফিক ইসলাম মাসুদ ভাইকে দিনের পর দিন তো ওনাকে রিমান্ড দেওয়া হয়েছে। আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলামকে বুয়েটে আবরা ফাহাদের মতো করে ওনাকে হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছিল। পরবর্তীতে ওনাকে ওইখান থেকে নিয়ে হাসপাতালে নিয়ে এবং ওনাকে মামলা দেওয়া হয়েছে। এভাবে সারা দেশে আমরা যদি দেখি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলাম ছাত্র শিবিরের সেক্রেটারিকে
আমাদের নোমানি ভাইকে হচ্ছে দিনে দুপুরে ছাত্রলীগের সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মুজাহিদ ভাইকে এবং অসংখ্য ভাইদেরকে ওইখানে দিনে দুপুরে হত্যা করেছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে রাকিব ভাই, ওনাকে যখন শিবির সংশ্লিষ্টতা পাওয়া গেছে, ওনাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। নির্যাতন করার পর 4 তলা থেকে তাকে ফেলে দেওয়া হয়েছে। 4 তলা থেকে ফেলে দেওয়ার পরে তার পা ভেঙে গেছে। উনি হামাগুড়ি দিয়ে যখন রেজিস্টার বিল্ডিংয়ের সামনে এসেছে, ওইখানে তাকে আবার নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। উনি যখন পানি চেয়েছিল ছাত্রলীগের সন্ত্রাসীদের কাছে, তখন ওনাকে প্রস্তাব দেওয়া হয়েছে। এইভাবে অসংখ্য আমরা নির্যাতন নিপীড়নের ঘটনাগুলো জানি। আমরা বাধ্য হয়ে আমরা পাবলিকলি ঘোষণা দিয়ে সে পরিস্থিতি ছিল না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ওই সময় ইসলামী ছাত্র শিবিরের উপর যে জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, নিষ্পেষণ হয়েছে, একজন মানুষকে যে মেরে ফেলা হয়েছে, সেটাকে তো আমরা আজকের সমাজের যারা বুদ্ধিজীবী তাদেরকে আমরা সেলিব্রেট করতে দেখেছি। কেউ তো প্রতিবাদ করে নাই। শিবির কি, সেই কি মানুষ না? তার কি কোনো অধিকার নাই? একজন মানুষের যে মৌলিক অধিকার থাকার কথা, একজন মানুষকে যেভাবে নির্মম নির্যাতন করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে প্রকাশ্যে, এবং এটাকে আপনারা সাধুবাদ জানাচ্ছেন, সেলিব্রেট করছেন, এটা কেমন মানবতা? এটা কেমন মানবাধিকার? এটা তো আপনাদের লজ্জা হওয়া দরকার। না, এটা ওই পরিস্থিতির কারণে আমরা বাধ্য হয়ে এই ক্যাম্পাসগুলোতে আমরা পাবলিকলি ঘোষণা দিয়ে কাজ করতে পারি না। কিন্তু আমরা সবসময় শিক্ষার্থীদের সাথে ছিলাম। কিন্তু আমরা এমন একটি পরিকল্পনা করছিলাম, যারা এই সমাজে আমাদেরকে বিমানবীকরণ করছে, আমাদের ভাইদেরকে জুলুম করছে এবং পুরো শিক্ষার্থীদের উপর নির্মম নির্যাতন করছে, তাদের আমরা শেষ দেখে ছাড়বো। এবং সেটা আমরা জুলাই বিপ্লবে সেটা আমরা প্রমাণ করেছি। এবং এখানে আরেকটা বিষয়, যেটা পরিচয় গোপনের কথা বলা হচ্ছে, এই আন্দোলনে যারা ছিল, সেটা নাহিদ, আসিফ, মাহফুজ থেকে শুরু করে যারা ছিল, সবাই আমাদের পরিচয় জানতো। 17 সাল থেকে আমি যে শিবির করি, সেই সবাই জানতো। এবং শিবিরের আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 24 সালে সভাপতি, সেটা জেনে তারা আমার কাছে আসছে। 5 জন আমাকে প্রথমে মাহফুজ, নাহিদ, আসিফেরা ফোন দিচ্ছে, কি করা যায়। আমরা যেভাবে ডিরেকশন দিয়েছি এবং সেই কোঅর্ডিনেশনের মাধ্যমে কাজগুলো হয়েছে, তারা ব্যক্তি সাদিকের কাছে আসে না, শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসাবে আমার কাছে আসছে। এবং এটা আপনাকে বলে রাখি, যখন এই ছাত্র অধিকার পরিষদ হলো, পরবর্তীতে ছাত্র অধিকার পরিষদের বিলুপ্তি, এরপর যখন ক্যাম্পাসে কিছুই নাই, ছাত্র শক্তি গঠন করে, এই গঠন প্রক্রিয়ার সাথে আমরা সরাসরি যুক্ত ছিলাম। এবং এটা নিয়ে দফা দফা আমাদের মিটিং হয়েছে। ছাত্র শক্তির প্রথম প্রোগ্রাম যেদিন হামলা হয়, সেদিনে এই আসিফ মাহমুদ, আজকে যে উপদেষ্টা, ওনাকে আমি চাঙ্কারপুল থেকে নিয়ে, যখন আক্তার ভর্তি ছিল গণস্বাস্থ্য হাসপাতালে, সেই আসিফ মাহমুদকে আমি নিজেই বাইকে নিয়ে রাইড করে তাকে হচ্ছে হাসপাতালে নিয়ে গেছিলাম। এবং সেখানে গিয়ে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করে, সামগ্রিক খোঁজখবর নেওয়া, এই সব কাজগুলো আমরা করেছি। এবং এটা সবাই জানতো, ইসলাম ছাত্র শিবিরের আমি বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সেক্রেটারি যখন যা ছিলাম, একদম লম্বা সময় ধরে 17 সাল থেকে একদম 24 সাল পর্যন্ত সবাই সে আমার পরিচয় জানতো। আমার পরিচয় জেনে সবাই আমাদের সাথে কোঅর্ডিনেশন করে আমরা কাজ করেছি। সুতরাং এখানে পরিচয় গোপন লোকন করার কিছু নাই। ওই সময়ে আমাদের বাধ্য হয়ে পাবলিকলি ঘোষণা দিয়ে আমাদের কাজ করার সেই অবস্থাটা ছিল না, যে কারণে আমাদের শিক্ষার্থীদের সাথে সঙ্গে আমরা দাবির সাথে ছিলাম, কিন্তু ঘোষণা দিয়ে সেই অবস্থাটা ছিল না, কারণ আমাদেরকে মেরে ফেলা বৈধ ছিল।